বিসিবি নির্বাচনকে ঘিরে একের পর এক নাটক জমে উঠেছে। প্রত্যেক দিন বলতে গেলে আসলে প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন নাটক আমরা দেখতে পাচ্ছি। এখন কি আপডেট, কোন পর্যায়ে আছে বিসিবি নির্বাচন, সেই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। স্টুডিওতে আমাদের সাথে এই মুহূর্তে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। সেকেন্দার আলী, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। আমরা নাটক দেখছি, আমরা দর্শক মাঝে মাঝে অনেকে অনেক কিছু আবার এক্সপ্রেসও করে ফেলছি। গতকাল আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে কোনো একজন চোরকে করা হচ্ছে বিসিবির সিইও। কে সে, বা কিভাবে আসছে, বা চোর কেন বিসিবিতে আসছে? চোরটা হচ্ছে যে চুরির অপরাধে তিনি জেল খেটেছিলেন এবং দুদকের মামলা ছিল, তাকে এখানে আনার জন্য কেউ কেউ হয়তো এর পেছন থেকে কলকাঠি নাড়ছেন। তারা হলো পাওয়ারফুল, এবং পাওয়ারফুলটা হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বর্তমানে একজন রয়েছেন এবং অতীতে ছিলেন। তো সেই জায়গা থেকে আমি বলবো এরকম অপতৎপরতা বাংলাদেশের ক্রিকেটের জন্য কখনোই ভালো হবে না। আর এটা আশা আসলে সম্ভব নয়। কেন সম্ভব না? কারণ বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে ক্রিকেটের সবাই এখন জেনে গিয়েছেন যে কে সেই দুর্নীতিগ্রস্ত লোক, এবং সেই দুর্নীতির অপরাধে যে তিনি জেলও খেটেছিলেন। তো সেই রকম লোককে কি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আনা উচিত হবে কিনা, তারা এখন কর্তৃপক্ষ, বাংলাদেশে যারা এখন স্পোর্টসের নিয়ন্ত্রক রয়েছেন, তারা নিঃসন্দেহে ভেবে দেখবেন। নিশ্চয়ই। এবং আপনার সেই স্ট্যাটাসের পরেই অনেকটা তোলপাড় আমরা দেখেছি এবং সোচ্চার হতেও দেখেছি, কিন্তু সেটা তো একজনের ব্যাপারে, বা তিনি অভিযুক্ত, সাজাপ্রাপ্ত, সেই কারণে আপনি এত স্পেসিফিকলি বলতে পেরেছেন এবং সেটা নিয়ে হয়তো কাজও শুরু হয়ে গেছে। কিন্তু যারা সেরকম না, যারা পর্দার আড়ালে, যারা ক্রিকেট নিয়ে বা ক্রিকেটের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, আমরা কিন্তু তাদেরকে দেখছি এবারে নির্বাচনে, তাদের মুখ, সেসব এই যে বিষয়গুলো, সেটা কিভাবে দেখছেন? দেখুন, নো ফ্রম নো হোয়ার আপনি আসতেই পারেন। এই ছেলেগুলি যে যারা আসছে, আমরা মেইনলি অভিযোগ যাদেরকে নিয়ে, বিএনপি নেতাদের ছেলেদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, তারা আসতেই পারে, কিন্তু সেই আশাটা যেন সাংগঠনিকভাবে হয়। তারা কখনোই ক্রীড়াঙ্গনের মধ্যে কোথাও ছিল না, তারা ক্রিকেটে ছিল না, তারা অবদান রাখেনি। হুট করে একটা জায়গা থেকে চলে এসে আপনি সংগঠক হয়ে যাবেন, বিসিবি ডিরেক্টর হয়ে যাবেন, এটা তো কোনো শোভন কিংবা ক্রিকেটীয় কালচারের মধ্যে পড়ে না, সাংগঠনিক কালচারের মধ্যে পড়ে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন বা যে কোনো স্পোর্টস ফেডারেশন বলেন, আপনি আসুন, প্রথমে পৃষ্ঠপোষক হন, কিংবা আপনি প্রান্তিক পর্যায় থেকে কোনো ক্রিকেট নিয়ে কাজ করুন, জেলা ডিভিশন, অথবা আপনি কোনো ক্লাব নিয়ে কাজ করুন, কিন্তু আপনি কোথাও কাজ করলেন না। এখন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, দখলদারিত্বের মধ্য দিয়ে অনেকে চলে এলেন, বা তাদেরকে যারা আনলো তারা কিন্তু খুব ভালো কাজ করেন। তাদেরকে আনার কারণেই আজকে যেটা হচ্ছে, রাজনৈতিক হস্তক্ষেপের প্রশ্নটা উঠছে এবং এখানে দলাদলির প্রসঙ্গটা চলে এসেছে, যে কারণে আপনি দেখবেন যে স্পোর্টস মিনিস্ট্রি থেকে শুরু করে তারাও কিন্তু খুব বেশি ইনভলভ হয়ে গিয়েছে এইসব কারণে। তো এই ইনভলভমেন্টগুলি যে না থাকতো, প্রকৃত সংগঠক যারা, তারা যদি এখানে সুযোগ পেতেন, যারা সবসময় কাজ করছেন, যারা বছরে কোটি কোটি টাকা, 1-2 কোটি না, 7-8-10 কোটি টাকা পর্যন্ত ক্লাবগুলোকে এই চালিয়ে রাখার জন্য আপনার ব্যয় করছেন, তাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত ছিল। সেই সুযোগ না দিয়ে তাদেরকে কিভাবে অপমান অপদস্থ করা যায়, সেই প্রক্রিয়াগুলি আমরা দেখেছি, যে কারণে আজকে কিন্তু এই বিতর্ক, এবং এই বিতর্কের কারণে নির্বাচন কিন্তু হচ্ছে, প্রপার হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা নাটক, এবং নাটকের চেয়েও বেশি হচ্ছে নোংরামি। এই নোংরামিটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আপনি কতগুলো শব্দ ব্যবহার করেছেন, হস্তক্ষেপ, সমঝোতা, তারপরে ফাইনালি যেটা বললেন নোংরামি। এই জিনিসগুলো আসলে কেন হচ্ছে? হস্তক্ষেপ কেন থাকবে এই জায়গাটা? এইখানে তো আসলে ফ্রি ফেয়ার একটা ইলেকশন হওয়ার কথা, কারণ এখন তো নির্বাচিত কোনো সরকার নেই যে কেউ একজন এসে প্রভাব বিস্তার করবে। এখন ইন্টারিম সরকারের জমানা চলছে, সেই জায়গায় কেন আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি? কেন প্রভাব বিস্তারের ব্যাপার আসছে? কেন মধ্যরাতে মিটিং হচ্ছে? প্রত্যেক দিনই মধ্যরাত অবধি মিটিং চলছে, এগুলো কেন? এগুলো হলো বাংলাদেশে যখন কোনো কালচার থাকে না, কখনো ডিসিপ্লিন থাকে না, তখন কিন্তু এইগুলি হয়। বাংলাদেশে আমরা সত্যিই আশা করেছিলাম যে 5 আগস্টের পর যারা এসেছেন, এই সরকারের নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক না, কিন্তু অন্তর্বর্তী সরকার, এই সরকারের কাছ থেকে সর্বোচ্চ আপনার ফ্লেক্সিবিলিটি এবং সবচেয়ে স্বচ্ছতার ব্যাপারগুলি থাকবে। কিন্তু সেই স্বচ্ছতা ব্যাপারগুলি আসলে এই মুহূর্তে ক্রীড়াঙ্গনে দেখতে পাচ্ছি না। অন্য ক্ষেত্রে কি, সেটা নিয়ে আমি সেটা নিয়ে আমরা আলোচনা করতেও যাব না। আমরা আলোচনা করব ক্রীড়াঙ্গন নিয়ে, যেহেতু আমরা এটা নিয়েই কাজ করি। আর এই জায়গায় যেটা দেখতে পাচ্ছি সেটা হলো চরম বিশৃঙ্খলা এবং অনিয়মের একটা ছায়া পড়েছে। সেই অনিয়মের ছায়াটা আপনাকে কালো অধ্যায়ের মতো, আমরা ব্ল্যাক হোল যেরকম দেখি, বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে স্পোর্টসের ব্ল্যাক হোল হলো সরকারি পরোক্ষ হোক বা পেছন থেকে হোক এই হস্তক্ষেপ। এই হস্তক্ষেপটা
বাংলাদেশের জন্য স্পোর্টসের জন্য যেরকম বলেছিল রাজনীতি মুক্ত যে শব্দগুলো তারা ব্যবহার করেছিলেন, সেই শব্দগুলোকে এখন তারা যদি এক্সপান্ড করে তারা নিজেরা বলেন যে আমরা হস্তক্ষেপ যুক্ত, এবং আমরা মনে করি যে আমাদের এইভাবেই চলবো বাংলাদেশের। এবং একটা অনুষ্ঠানে কিন্তু আমরা উপদেষ্টার মুখে শুনেছি যে ইন্টারভিউতে যে উনি বলেছেন যে যখন নির্বাচন হবে এরকম একটা উত্তেজনা থাকবেই, দুই পক্ষ মানে সরকার এর যারা রয়েছেন তারা, এরকম যদি হয় তখন সেটা কিন্তু কখনোই শোভন হয় না। কারণ আপনি নির্দলীয়, আপনি যখন নির্দলীয় তখন হচ্ছে পেছনে কি আছে, আপনি ফেয়ার জায়গায় পৌঁছানোর চেষ্টা করবেন। যখন আপনি একটা পক্ষ হয়ে যাবেন তখন কিন্তু আপনি নির্দলীয় থাকলেন না, এবং যে আমরা যে বন্ধাত্ব থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করেছি, যে সংগ্রাম করেছে, এত মানুষ আত্মাহুতি দিল, জীবন দিল, সেই মানুষগুলিকে আপনি এখন অপমান করছেন। আপনি জুলাই বিপ্লবের নেতা, আপনাকে বা আপনার পেছনে আপনার যারা যে মন্ত্রণালয় চালান, এখান থেকে আমরা আর অনেক বেশি স্বচ্ছতা পরিচ্ছন্নতা আশা করছি। শঙ্কা জাগে কিনা, আমরা তো ফিফাকে দেখি যে যদি রাজনৈতিক কোনো হস্তক্ষেপ থাকে বোর্ডের উপর বা ফেডারেশনের উপর, তারা সেখানে হস্তক্ষেপ করে বা তাদেরকে ব্যান পর্যন্ত করে। আইসিসি ডেফিনেটলি ফিফার ধারের কাছেও নেই, কিন্তু বিশ্ব মঞ্চে তো এইটা নিশ্চয়ই ছড়িয়ে গেছে যে বিসিবি নির্বাচনকে ঘিরে এইসব হচ্ছে, কারণ এগুলো তো সব জায়গাতে আসলে প্রচার হচ্ছে। এটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে কিনা? ডেফিনেটলি। আপনি সারা পৃথিবীতে বাংলাদেশ যেসব দেশে ক্রিকেট খেলে বা ক্রিকেট যারা ফলো করে, সেই সব দেশে সমালোচনা তো হবেই, তার সঙ্গে যেটা হবে নিন্দার একটা ব্যাপার থাকবে, টিপ্পনি কাটার একটা ব্যাপার থাকবে, যে তোমাদের দেশে এগুলি কি হয়। এই যে ইনসাল্টিং আস্কিং মানে কোশ্চেন, এই ইনসাল্টিং কোশ্চেনটাই কিন্তু আপনাকে খুব পাজেল করে দেবে, বিব্রত করবে সব জায়গায়। বাংলাদেশের সমালোচনা এবং বাংলাদেশের ক্রিকেটে এখানে যে কোনো শৃঙ্খলা নেই। দেখুন, আপনি যেটা বললেন যে আইসিসি আসলে নখদন্তহীন একটা সংগঠন। কেন বলছি নখদন্তহীন? কারণ হচ্ছে যদি এত কিছু হওয়ার পরেও, তারা দেখার পরেও যখন কোনো আওয়াজ তুলছে না, তখন বুঝতেই হবে যে এটার কোনো সক্ষমতা বলে কিছু নেই। এই যে আপনার ধরেন এশিয়া কাপে আমরা যে দেখলাম যে ট্রফি নিল না, এই যে নর্মস অ্যান্ড ভ্যালুসগুলো শেষ করে দিচ্ছে, এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আইসিসির আসলে কোনো সে নাই। একটা টুর্নামেন্ট আয়োজন করছে যে প্রতিষ্ঠানের শৃঙ্খলায় নেই। বছরের 2টা টি-20, 4 বছরের 2টা টি-20 বিশ্বকাপ হয়, তারা মানে আসলে কোনো কিছুতে আসলে ডিসিপ্লিন না, আমি বলবো এইসব জায়গায়। আমরা কি একটু ক্রিকেট নিয়ে কথা বলবো কিনা? কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। বাংলাদেশ এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আছে, তারা আসলে সবসময় ধরনের সিচুয়েশন ফেস করে, খারাপ সিচুয়েশনে থাকে, সেখান থেকে হয়তো বা কামব্যাক করে, আবারও সেই জায়গায় মানে ঘুরপাক খেতেই থাকে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জটা কোথায় দেখছেন? একই ভেন্যু, সেই জায়গাতেই, এবং আফগানিস্তানকে তো এশিয়া কাপে হারিয়েছেও, তারপরেও চ্যালেঞ্জটা কোথায় এবং কোন কোন জায়গাগুলোতে আসলে নজর দিতে হবে? দেখুন, আমি প্রথমে বলবো যে আফগানিস্তান একটা বাইটিং মোডে রয়েছে। বাইটিং মোডে সে হচ্ছে এই কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে গ্রুপ রাউন্ডে, আর বাংলাদেশের কাছে হেরেছে। তারা মনে করে তারা হলো টি-20তে এশিয়ার দ্বিতীয় সেরা, ভারতের পরেই। তো সেই জায়গায় যখন অহমে আঘাত লেগেছে, রশিদ খানের অ্যাটিটিউডটা আমরা দেখেছি মাঠ থেকে কিভাবে ক্রিকেটারদেরকে বের করে নিয়ে যাচ্ছে, এবং তিনি হ্যান্ডশেকও করতে যাচ্ছেন না। এই যে অ্যাটিটিউড, এ থেকে বোঝা যায় যে এই অ্যাটিটিউড হয় তাদের ডোবাবে, অথবা তাদেরকে আরো বেশি আগ্রাসী একটা মুডে নিয়ে আসবে। তো সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট দলে এখন লিটন নেই, কিন্তু ক্যাপ্টেন্সি জাকের করবে। জাকেরের উচিত হবে যে বিচক্ষণতা এবং মুন্সিয়ানা দিয়ে, যেটা বলে একেবারে শার্পলি আপনার করতে হবে, ক্যাপ্টেন্সি করতে হবে। আদার দেন কিন্তু আপনি যত বোলিং ভালোই হোক আর ব্যাটিং ভালোই হোক, আপনি কিন্তু ফেল করার চান্স থাকে। আমরা ব্যাটিং ভালো হোক, ব্যাটিংটা কিভাবে ভালো হবে? ব্যাটিং ভালো না, একেবারেই না। দুঃখজনক হলো বাংলাদেশের ব্যাটিং। বাংলাদেশের দুঃখই হলো ব্যাটিং। চীনের দুঃখ হলো ওয়াংহো নদী ছিল, আর বাংলাদেশের দুঃখ হলো ক্রিকেটের দুঃখ হলো ব্যাটিং। কারণ যেখানেই দেখবেন কখনোই কিন্তু ব্যাটিংয়ে খুব একটা ভালো করে না। আমরা যখন পঞ্চপাণ্ডব দেখেছি তখনও কিন্তু একদম র্যান্ডম ব্যাটিংয়ে ভালো করতো, তাকে তো না। আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা জিতি হলো বোলিং দিয়ে, এবং ফিল্ডিং যদি 3 বিভাগ কখনো ক্লিক করে, সেই সময় বড় দলগুলোর বিপক্ষে জিতি। তো আলটিমেটলি বাংলাদেশ আসলে এই সিরিজে যেটা করতে হবে সেটা হলো একটা ধারাবাহিকতা ধরে রেখে এশিয়া কাপে কিন্তু তারা যদিও ফাইনাল খেলতে পারেনি, কিন্তু অল আউট ক্রিকেট খেলে কিন্তু একটা ভালো ছাপ রাখতে পেরেছে, যে উন্নতির ছাপ, যেটা হচ্ছে যে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত যদি এটা ক্যারি করা যায় তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখা দেবে। তো সেই জায়গায় থেকে আমি বলবো যে শ্রীলঙ্কাকে হারানো, আফগানিস্তানকে হারানো, এবং যে পরিস্থিতি থেকে হারানো, সেই জায়গার সেই ইম্প্যাক্টটা যদি আপনার সিরিজে দেখতে পাই, শারজাতে খেলা টি-20গুলো, সেই জায়গায় তাহলে আমার মনে হয় যে একটা আফগানিস্তানকে হারাতে পারবে। আফগানিস্তান বোলিং লাইনটা কিন্তু সেই শক্ত জায়গায় নেই, যেটা
ছিল পূর্বে, সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের এবার পুরো সিরিজটা ক্লিন সুইপ করা উচিত আফগানিস্তানকে। এশিয়া কাপ থেকে কোনো একাদশে কোনো পরিবর্তন দেখেন কিনা কোনো পজিশনে? একাদশে অবশ্যই পরিবর্তন দেখি আমি মনে করি যদি সুযোগ থাকে সৌম্য যদি গিয়ে পৌঁছাতে পারে তাহলে সৌম্যকে খেলানো সৌম্যর উচিত। কথা যেহেতু বললেন সেটাই বলছি, সৌম্য মানে লিটন থাকবেন না সিরিজে সেটা আগে থেকেই জানা ছিল। সৌম্যকে নেয়া নিয়ে একটা সমস্যা হলো, তিনি ভিসা পেলেন না কারণ সেখানে ভিসা জটিলতা চলছে। এই যে ক্লামজি ব্যাপারগুলো যে আমি কাকে নিব তার বদলে, এবং তিনি সময় মতো পৌঁছাতে পারবে কিনা আমরা কেউ জানি না, এগুলো দেখুন আমাদের সিলেকশন প্যানেল যারা রয়েছেন, কাজী আশরাফ হোসেন লিপু ভাইকে আমি বলবো যে তিনি যে প্রক্রিয়াতে সিলেকশন করেন সেই প্রক্রিয়াতে বাংলাদেশ ক্রিকেটকে সবসময় একটা লুজিং জায়গায় রেখে দেন। আপনি যখন 11th আওয়ারে আপনার টিম দিবেন তখন দেখবেন যে কোন প্লেয়ার যাবে সেই তাদের প্লেনের টিকিট কাটতেও কিন্তু আপনার অনেক বেশি খরচ করতে হয়, এটা আপনি লস করাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আবার ধরেন লিটন কুমার দাস যখন আপনি ইনজুরিতে পড়লেন আপনি জানেন, এবং মেডিকেল টিম আমাদেরকে হয়তো ডার্কে রাখার জন্য, অন্ধকারে রাখার জন্য তারা একটা টুর্নামেন্ট চলাকালে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে কিন্তু যখন আপনি পরবর্তীতে জানলেন এমআরআর রিপোর্ট থেকে যে সে আর খেলতে পারবে না, এই টুর্নামেন্টে নেই, সেই ক্ষেত্রে আপনার উচিত ছিল বিকল্প আগে থেকেই ঠিক করা, এবং 10-12 দিন আগে যদি আপনি বিকল্প ঠিক করতেন, কয়েকটা বিকল্প রাখতেন, ওই ভিসাগুলি করলে আপনার কিন্তু খুব বেশি লস হতো না, সেক্ষেত্রে ভিসা ফিটেই যেত। তো আপনার উচিত ছিল সেই জায়গা থেকে তাদেরকে ঠিক করা। আপনি 11th আওয়ার পর্যন্ত অপেক্ষা করলেন, তার মানে হচ্ছে আপনার হাতে প্লেয়ার নেই বাংলাদেশে, আর যা আছে তাদের উপরে আপনার একেবারেই ট্রাস্ট করার মতো, আস্থা রাখার মতো জায়গায় নেই আপনি। তাহলে কি আপনার যা আছে তাই নিয়ে তো আপনাকে লড়াই করতে হবে, তাহলে আপনি সেইগুলিও প্রস্তুত করে রাখেন। আপনি করেননি মানে বাংলাদেশের এই যে আজকে ঝুঁকির মুখে ফেললেন, এটা ঠিক না। আমি মনে করি যে বিসিবিতে আপনার যে সমালোচনা রয়েছে সেই সমালোচনা অন্যতম কারণ হলে আপনি এই জায়গায় হয় আপনি ঠিক আছে হবে করে দেব একদম সিনসিয়ার না, অথবা আপনি দূরদর্শী না। দেখা যাবে সম্মুখে যে এত কাঠখড় পুড়িয়ে নেওয়া হচ্ছে তাকে বেঞ্চেই বসিয়ে রাখা হবে, দেখা যাবে সম্ভাবনা অনেক বেশি। আমি মনে করি তিনি আসলে ফুল ফিট কিনা সেটাও তো আমরা নিশ্চিত না। তিনি ফুল ফিট, তিনি খেলছেন অলরেডি, কিন্তু এনসিএল টি20 রান করছেন, ভালো করছেন, তো তার ফুল ফিট থাকার পরেও কেউ হয়তো তাকে পছন্দ করে না। এই সম্মুখে তো আমরা এশিয়া কাপে এক্সপেক্ট করেছিলাম, অবশ্যই এশিয়া কাপে নেওয়ার মতো প্লেয়ার ছিলেন, কিন্তু আপনি কেন নিচ্ছেন না সেটা হলো যে তাকে না পছন্দ করার মতো কেউ হয়তো রয়েছেন এখানে। তিনি কিন্তু এটা কিন্তু প্রুভেন, এটা যদি আপনি দেখেন, আপনি যদি যখন দল ঘোষণা হয় সেখানে যদি আপনি ব্যাখ্যাগুলি দেখেন তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন সৌম্যকে কেউ পছন্দ করছে না। সেই পছন্দ না করার রিফ্লেকশনগুলি আমরা দেখতে পাই সংবাদ সম্মেলন যখন হয়, দল ঘোষণার সংবাদ সম্মেলন, সেখানে বেরিয়ে আসে তিনি ফিট না, তিনি ইনজুর্ড হয়ে যান, তিনি এখানে ভালো করছেন না, কিন্তু অন্যরা খুব যে ভালো করে ফেলছে একদম আকাশ থেকে সেটা তো আমরা দেখতেই পেয়েছি কে কতটা ভালো করেছে। তারপরে আমরা সবসময় বলি যেটা হচ্ছে ভালো কিছুই হোক, মানে আলটিমেট রেজাল্টটা ভালোই হোক, বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ভালো করুক, এশিয়া কাপে অন্তত যে দাপটটা দেখেছে সেটা ধরে রাখুক, সেটা নিয়ে দেশে ফিরুক, সেই প্রত্যাশায় রাখতে চাই। সেকেন্ডারি অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। দর্শক, আমরা বিসিবির নির্বাচন এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে সিরিজ শুরু হচ্ছে তা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে স্টুডিওতে আলোচনা এতক্ষণ ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী।